ওকে, আমার মনে হয় শুরু করা যাক। মাত্র 30 জন। হ্যালো হ্যালো জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মাত্র 30 জন আসছে। আচ্ছা, আমি গত ক্লাসে মনে হয় একটা টপিকস একটু মৌখিকভাবে বলছিলাম, হয় এন এসপিটি ভ্যালু রিজেক্টেড। ঠিক আছে, কিছু লিখছিলাম, ওইটারই আবার ফলো আপ যাচ্ছি। ফলো আপ বলতে আবার রিভিশনে তোমরা একটু লিখে নিতে পারো। হয় এন এসপিটি ভ্যালু রিজেক্টেড, কখন একটা এসপিটি ভ্যালু রিজেক্ট করা হবে। 50 blows are record for any 150 millimeter increment. যদি 6 ইঞ্চি পেনিট্রেট করার জন্য 50 ব্লো দরকার হয়, তাহলে ওই ওএসপিটি বাদ। দ্বিতীয় শর্ত বলা হচ্ছে যে 100 blows are obtained to drive the record 300 মিলিমিটার। 600 মানে 12 ইঞ্চি পেনিট্রেট করার জন্য যদি 100 ব্লো দরকার হয় বা এরকম একটা ডাটা আসে, তাহলে ওএসপিটি ভ্যালু বাদ। ওকে, 3 নম্বর শর্ত বলা হচ্ছে 10 সাকসেসিভ ব্লোজ প্রডিউস নো অ্যাডভান্স। দেখা যাচ্ছে তুমি এসপিটি ভ্যালু টেস্ট করতেছো, এখন টেস্ট করার সময় দেখলা যে পর পর 10টা বলো দিলা, হ্যামারিং করলা, হ্যামারিং বলতে 10 বার বলো দিলা। বলো দেওয়ার পরে স্পিরিট স্পন সয়েলের ভিতরে বা সারফেসের ভিতরে একটু পেনিট্রেট করে নাই। ইনিশিয়াল কন্ডিশনে বলো দেওয়ার আগে যে অবস্থা ছিল, বলো দেওয়ার পরেও সেম পজিশনে দাঁড়িয়ে আছে, মানে 1 মিলিমিটারও পেনিট্রেট হয় নাই। যদি এই ধরনের ডাটা আসে, তাহলে ওই এসপিটি ভ্যালু বাদ। বুঝছো? আমি হয়তো গত ক্লাসে বলছিলাম, আবার একটু রিপিট দিলাম, একটু মনে করে দেখো। হয় এন এসপিটি ভ্যালু রিজেক্ট। আচ্ছা, শুনতেছো? সবাই শোনা যাচ্ছে? আমার কথা শোনা যায়? জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে এই সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে তুমি জিজ্ঞাসা করতে পারো। আমি যে টপিকস পড়াচ্ছি এই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে তুমি জিজ্ঞাসা করতে পারো। জিজ্ঞাসা আছে? হ্যালো, যদি কারো কোনো কোশ্চেন বা জিজ্ঞাসা থাকে তুমি জিজ্ঞাসা করতে পারো এ রিলেটেড। ওকে, ঠিক আছে, তাহলে পরের টপিকসে যাই। পরের টপিকস এখন এসপিটি ভ্যালু। এখন এই এসপিটি ভ্যালুর যে টার্ম, আচ্ছা একটু দেখি বেসিক ক্লিয়ার আছে কিনা। এখন মনে করো একটা এসপিটি ভ্যালু হচ্ছে 12, আর একটা সয়েলের এসপিটির ভ্যালু হচ্ছে 20।
কোন সয়েলটা ভালো? দেখি বেসিক ঠিক আছে কিনা। স্যার 20 যেটা স্যার এটা হার্ড সয়েল। This is better. ঠিক তো? ওকে। আবার কোশ্চেন করছে, এই সবাই মন দিয়ে শোনো। যদি একটা সয়েলের এসপিটি টেস্ট করার পরে তার ভ্যালু আসলো 12, আর একটা সয়েলে এসপিটি টেস্ট করে তার ভ্যালু আসলো 20, হুইচ ইজ বেটার? সিম্পল কোশ্চেন, এখন ভেরি সিম্পল কোশ্চেন। যদি না পারো তাহলে তো বুঝতে হবে যে আসলে কিছু শেখাতে পারি নাই। এখন কোশ্চেন আছে, যেটার এসপিটি ভ্যালু বেশি হবে সেই সয়েলের স্ট্রেংথের বা শিয়ার স্ট্রেংথ বা লোড ক্যারিং করার অ্যাবিলিটি বা বিয়ারিং ক্যাপাসিটি বেশি থাকবে। আচ্ছা, এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমি যে একটা টেস্ট করলাম এসপিটি ভ্যালু, এন ভ্যালু, বললাম যে এই সয়েলের এসপিটি ভ্যালু সামথিং 15 বা 20, আসলে ভ্যালুটা দিয়ে আমি কি করব? আমি এত খরচ করে এসপিটি ভ্যালু বের করলাম, করার পরে তো আমাকে প্র্যাকটিক্যালি কাজে লাগাতে হবে। এখন কি কাজে লাগাবো? এখন কাজে লাগানোর উদ্দেশ্য আছে এই এন ভ্যালুর উপরে বেস করে সেখান থেকে তুমি পাইলের ক্যাপাসিটি কত হয় সেটা বের করা সম্ভব। সয়েলের ডেনসিটি কেমন সেটাও বের করা সম্ভব। তারপরে সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি কত সেটাও বের করা যায়। আবার সেই সয়েলের অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন কত সেটাও বের করা যায়। তো অনেকগুলো কাজে বা প্র্যাকটিক্যালি ইঞ্জিনিয়ারিং ইউজ করার জন্য এই এসপিটি ভ্যালু বের করা হয়। এসপিটি ভ্যালু কাজে লাগে। এখন কোশ্চেন হচ্ছে, এখন এসপিটি ভ্যালু যদি ভুল ক্যালকুলেশন করে তাহলে কি হবে? তাহলে কি অ্যাকচুয়াল ডাটা দেবে? আমার কথা শোনা যাচ্ছে? জি হ্যালো? স্যার। ওকে। এখন যদি আমি ভুল ক্যালকুলেশন করি, অ্যাকচুয়ালি দেখলাম যে এসপিটি ভ্যালু হবে 15, আমি মেজার করে দিলাম ভুলভাল একটা ডাটা বলে দিলাম 18, তাহলে হবে নাকি? আবার দেখা যাচ্ছে অ্যাকুরেট ভ্যালু হচ্ছে 15, আমি ভুলভাল ডাটা দিয়ে বললাম যে এসপিটি ভ্যালু হচ্ছে 10 বা 12, তাহলে তো যেটা কম বলবা সেটা তো অবস্থা খারাপ। তার মানে কষ্ট তো বাড়ে যাবে, খরচ বেড়ে যাবে। আর যেটা বেশি বললা, ও তো মনে করবে যে না সয়েলের অবস্থা তো খুব বেশ ভালো। তাহলে ও ডিজাইন চিন্তা করবে সেইভাবে। হয়তো উল্টে-পাল্টে যাইতে পারে, কলাপস করে যেতে পারে। এজন্যই এসপিটি ভ্যালু টেস্ট করার সময় খুব কেয়ারফুলি একে যেন ভ্যালুটা কারেক্টেড হয় সেইভাবে সিলেক্ট করতে হবে। ওকে। এবার আসো কারেকশন। এখন এই কারেকশনে যেটা বোঝাতে চাচ্ছি, সিও ডবল আর, সিও ডবল আর হবে তাই তো? ডবল আর ইসি, সিও ডবল আর হবে। হ্যাঁ ঠিক আছে। কারেকশন, এখন এই কারেকশনটা কি জিনিস? এসপিটি কারেকশন। এখন ফিল্ড থেকে তুমি যে এসপিটি ভ্যালু বের করে নিয়ে আসলা, বের করলা যে অমুক এত এই লেয়ারে এসপিটি ভ্যালু এত, এই লেয়ারে এসপিটি ভ্যালু এত। এখন এই এসপিটি ভ্যালু তুমি ডিরেক্টলি ডিজাইন পারপাজে ইউজ করতে পারবে না। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। Yes, sir. ওকে। তুমি ডিরেক্টলি ইউজ করতে পারবে না। কেন পারবে না? ওটার কিছু কারেকশন আছে। ওই কারেকশন করার পরে যে এসপিটি ভ্যালু পাবা, ওই ভ্যালুটা তুমি ডিজাইন পারপাস বা প্র্যাকটিক্যাল পারপাসে ইউজ করতে পারবে। তাহলে আমাকে এখন কি করতে হবে? কারেকশন করতে হবে। কারেকশন বলতে সেটা বাড়তেও পারে, কমতেও পারে, আবার কিছু ফ্যাক্টর ইউজ হইতে পারে। এই যে কারেকশন করার পরে যে ভ্যালুটা পেলাম এটাই হচ্ছে অ্যাকচুয়াল কারেক্টেড, মানে এই ভ্যালুটাই, এই এসপিটি ভ্যালুটাই আমি ডিজাইন পারপাসে কাজে লাগাবো। তাহলে এখন লিখি কারেকশনস or standardization of SPT value for fill procedure soil test. ওকে ওকে, তাহলে এখন লিখো
EH, CB, CS, CR, N বা 0.60 N60 এখন এখানে স্যার লিখো উপর লাইনটা একটু বলবেন স্যার, লেখাটা বুঝতেছি না। The আচ্ছা expected value for field procedures for all soil types for all soil types for for all soil types ওকে ঠিক আছে স্যার। ওকে এবার লিখো N60 N বড় হাতের 60 সাফিক্স তারপরে EH CB CS CR N ভাগ 0.6 0.60% সিবিএসএনসি ওকে তাহলে তুমি একটু লিখো where N60 equal to corrected SPT লেখা বোঝা যাচ্ছে না। আবার লেখা আরেকটু বড় করে লিখতে হবে corrected SPT ক্লিয়ার না। N value for field procedure ওকে আচ্ছা কোনটা বোঝা যায় না এই কে কোশ্চেন করলাম বলো দেখি কে বললে বোঝা যাচ্ছে না সবাই কি বলতেছো বোঝা যাচ্ছে না স্যার M60 স্যার একটু ঝাপসা দেখা স্যার যাচ্ছে। ঝাপসা হয়ে আছে স্যার বড় ক্যামেরার জন্য মেবি স্যার N60 is equal to Q এটা স্যার বললে হবে আর কি। ঠিক আছে জি স্যার জি স্যার ঠিক আছে ঠিক আছে ওকে हमारी efficiency CB bore hole diameter correction তারপরে sampler correction rod length correction measured SPT N value স্যার খাতাটা Field. একটু উপরে তুললে ভালো হয় স্যার। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার দেখো আচ্ছা আমি আবার বলি আবার একটু মন দিয়ে সবাই শোনো এই সবাই একটু মন দিয়ে শোনো সরি কি ব্যাপার ওকে আচ্ছা আবার বলছি আবার শোনো সবাই শোনো কয়জন 31 এই অ্যাটেন্ডেন্স এত কম কেন ব্যাচে তো 40-50 জনের ছাত্রের উপরে আছে এত অল্প কেন ওকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এবার আমি যে কথাটা প্রথমে বলছিলাম আবার বলতেছি হ্যাঁ এখন ফিল্ডে তুমি এসপিটি ভ্যালু টেস্ট করার পরে যে এসপিটি ভ্যালু যে ডাটা পাবা ওই ডাটা তুমি ডিরেক্টলি ডিজাইন পারপোজে ইউজ করতে পারবে না ওর কিছু কারেকশন থাকবে ওই কারেকশন করার পরে যে ভ্যালুটা আসবে ওই ভ্যালু ম্যানিপুলেশন করে তারপরে ইউজ করতে হবে তার প্রথম একটা কারেকশন সেটা বলা হচ্ছে যে এসপিটি ভ্যালু ফর ফিল্ড প্রসিডিউর ফর অল সয়েল টাইপস সব ধরনের সয়েলের জন্য এই কারেকশন করা হবে এখন N60 যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কারেক্টেড এন ভ্যালু আর সিম্পলি যেটা এন আছে সেটাকে বলা হচ্ছে ফিল্ড এন ভ্যালু আমি ফিল্ড থেকে যে এন ভ্যালু পাইছি সেই ভ্যালুটা যদি এখন আমি এই ইকুয়েশনে বসানোর পরে যে এসপিটি ভ্যালু পাবো
ওইটাই হবে কারেক্টেড এসপিটি ভ্যালু। এখন এই ইকুয়েশনে কিছু ফ্যাক্টর আছে, ফ্যাক্টর গুলো কি হ্যামার ইফিসিয়েন্সি। এখন আমি কোন ধরনের হ্যামার ইউজ করব? অটোমেটিক। অটোমেটিক বলতে মেশিন দিয়ে যদি আমি ইউজ করি, হ্যামার উঠাচ্ছেও মেশিনে, নামাচ্ছেও মেশিনে। তারপরে আবার আছে হ্যান্ড অফ। হ্যান্ড অফ বলতে হাতে, হ্যাঁ। তারপরে আবার যদি এই ধরনের কন্ডিশন হয়, তাহলে এই যে হ্যামারের যে ইফিসিয়েন্সি সেটা কিন্তু হ্যালো হ্যালো জি স্যার, শোনা যাচ্ছে। এবার শোনা যাচ্ছে, আনমিউট হয়ে গিয়েছিল। আচ্ছা সরি, ঝামেলার কারণে আমি সরি। আচ্ছা, এখন এবার যেটা লাস্ট আছে রড লেন্থ কারেকশন। এখন এই রড লেন্থ বলতে কি বোঝায়? এসপিটি ভ্যালু কিভাবে হয়? 140 পাউন্ডের হ্যামার। এর আগে গুলো শোনা যায় নাই স্যার। হ্যাঁ হ্যাঁ, হ্যামার এফিসিয়েন্সি পরে আর কিছু শোনা যায় নাই। এই কি স্যার একটা ফিগার আছে সেটা শুনি নাই স্যার। ওকে, আচ্ছা আচ্ছা স্যার হ্যামার এফিসিয়েন্সি ছিল। আচ্ছা, হ্যামার এফিসিয়েন্সি। এখন হ্যামার এফিসিয়েন্সি তো বলছি একবার, দুইবার বলছি। শোনা যায় নাই স্যার। ওকে, আচ্ছা আবার আবার বলি। এখন হ্যামার এফিসিয়েন্সি বলতে এসপিটি টেস্ট মনে হয় ভিডিও দেখছো কিভাবে হয়, আবার বলতেছি। এখন এসপিটি টেস্ট ফিল্ডে যেভাবে টেস্ট করে, সাধারণত 140 পাউন্ডের একটা হ্যামার 30 ইঞ্চি উপর থেকে যদি সে স্প্লিট স্পুনের পরে ফেলা হয়, তাহলে 6 ইঞ্চি কয়বার পেনিট্রেট করার জন্য যে নাম্বার অফ বলো হিসাব করা হয়, তারপরে 12 ইঞ্চি পেনিট্রেট করার জন্য যে নাম্বার বলো কাউন্ট হবে, সেটা হচ্ছে ওইখানকার ওই সয়েলের বা ওই ডেপথের এসপিটি ভ্যালু। এখন এই যে হ্যামার যে আমি ফল করতেছি 31 ইঞ্চি উপর থেকে ফেল করতেছি, সেটা মেশিনে ফেল করতেছে না মানুষ দিয়ে, অটোমেটেড না হিউম্যান বিং কে ফল করাইতেছে, হ্যাঁ, সেটার উপরে নির্ভর করবে এখানকার ইফিসিয়েন্সি। এখন সেটার ভ্যালু কত হইতে পারে? যদি অটোমেটেড হয় তাহলে হ্যামার ইফিসিয়েন্সির ভ্যালু হবে 0.70, আর যদি হ্যান্ড অফ হয় তাহলে সেটার ভ্যালু হবে 0.45 থেকে 0.60। ঠিক আছে, এটাই আমি বলতে যাচ্ছিলাম। আচ্ছা, তারপরের কোশ্চেন হচ্ছে বোরহোল ডায়ামিটার কারেকশন। এখন এখানে আমি একটা ফিগার ড্র করছি। তো তোমাকে বলা হলো গ্রাউন্ড লেভেল থেকে 30 ফিট ডেপথে যায় তুমি একটা সয়েল স্যাম্পল কালেক্ট করো, এই যে এখানে বলা হলো। তাহলে এইখানে যদি আমি সয়েল স্যাম্পল কালেক্ট করি, তাহলে এখানে আমাকে কি করতে হবে? মাটি কেটে সমান সরাই ফেলে তারপরে সয়েল স্যাম্পল কালেক্ট করতে হবে। যদি সব সরাই ফেল দিই অনেক কস্টলি না? তাহলে আমাকে কি করতে হবে? বোর করা লাগবে। বোর বলতে একটা ডেফিনিট ডায়ামিটারে, সেটা হইতে পারে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি বা 6 ইঞ্চি। এখন এখানে বোর করার পরে এখানকার মাটি সরিয়ে তারপরে এই ডেপথে যায় আমাকে সয়েল স্যাম্পল কালেক্ট করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে এখানকার যে বোরের ডায়া, সেটা যদি 2 ইঞ্চি হয় তাহলে তার এফিসিয়েন্সি হবে একরকম। আবার যদি বলে যে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি বা 12 ইঞ্চি হয়, 8 ইঞ্চি হয়, তাহলে এই বোর করার পরে এখানে যখন আমি আবার এসপিটি করতে যাব, এসপিটি টেস্ট করতে যাব, এই যে আমি অলরেডি এখানে বোর করে ফেলছি, সেই বোরের ডায়ামিটারের এফিসিয়েন্সি এখানে আসবে। আচ্ছা, তারপরে বলছে স্যাম্পলার কারেকশন। এখন স্যাম্পলার কারেকশন বলতে কি বোঝায়? স্ট্যান্ডার্ড যে স্ট্যান্ডার্ড স্প্লিট স্পুন বা শেলবি টিউব যে স্যাম্পলার গুলো আছে, সেইগুলো যদি আমি ইউজ করি তাহলে সেটার ভ্যালু হবে 1। এখন আবার কি স্প্লিট স্পুনের ভিতরে যেটা স্যাম্পলার আছে বা শেলবি টিউব আছে, যে স্যাম্পলার আমি ইউজ করতেছি, স্যাম্পলারের ভিতরে লাইনার ইউজ করছি। লাইনার বলতে এক ধরনের ম্যাটেরিয়াল, যাতে স্যাম্পলটা একটা লেয়ার পড়ে, বাইরের দিক থেকে একটা প্রলেপ পড়ে যায়।
এখন এই স্যাম্পলারের ভিতরে যদি আমি এই ধরনের একটা লেয়ার ফেলার অবস্থা করি যে স্যাম্পলটা যখন কালেক্ট হবে, স্যাম্পলের উপরে একটা লেয়ার পড়ে যাবে, একটা কেমিক্যাল বা একটা বাইন্ডিং ম্যাটেরিয়ালস এর লাইনার পড়ে যাবে, হ্যাঁ? তাহলে সেই ক্ষেত্রে সেটার ভ্যালু হইতে পারে 1.20 এরকম ভ্যারি করতে পারে। আচ্ছা, লাস্টে যেটা বলছিলাম রড লেন্থ কারেকশন। এখন এসপিটি ভ্যালু যে টেস্ট হয় সেটা বলা হয় যে 30 ইঞ্চি উপর থেকে 140 পাউন্ডের হ্যামার। এখন 30 ইঞ্চি না করে যদি আমি আরেকটু বেশি করি, একটা কোশ্চেন হইতেই পারে। দেখি বেসিকটা ঠিক আছে কিনা। এই আমার স্ক্রিন দেখা যাচ্ছে, মনিটর কম্পিউটারের স্ক্রিন দেখা যাচ্ছে ঠিক মতো? জি স্যার। জি স্যার। কোশ্চেন ওকে, আমি একটা কোশ্চেন করি এবার। ওকে। এখন এটাই স্প্লিট স্পুন। এখানে লোড করতেছে, দিস ইজ হ্যামার। এটা এখানে গ্রাউন্ড সারফেস জিএল আমি এখানে রাখলাম। এখন এটার হাইট হচ্ছে 30 ইঞ্চি উপর থেকে। এখন তুমি একটু চিন্তা করে দেখো, আমি যদি এইভাবে 30 ইঞ্চি উপর থেকে ফেলার চেষ্টা করি, তাহলে এই হ্যামারের ওয়েটটা স্প্লিট স্পুনের উপরে পড়বে, স্প্লিট স্পুনটা মাটির ভিতরে পেনিট্রেট করবে। এটাই তো সিস্টেম বোঝায়, তাই তো? সিস্টেম তো এটাই, বোঝা যাচ্ছে আমার কথা? জি স্যার। জি। আচ্ছা, এখন এই বারবার যদি আমি 30 ইঞ্চি উপর থেকে মানে 2.5 ফিট উপর থেকে ফেলা শুরু করি, তাহলে এখানে একটা এনার্জির বিষয় কাজ করবে, যেমন E = mgh। আর একটা এনার্জি কাজ করবে যেটা বলে আমরা গতিশক্তি, E = half mv হাফ এম স্কয়ার। স্কয়ার। ওকে, এখানে যেহেতু ভ্যালোসিটিটা আমার কনস্ট্যান্ট না, সেটা ভ্যারি করতেছে। এখানে এক ধরনের ভ্যালোসিটি, এখানে এক ধরনের ভ্যালোসিটি, এখানে এক ধরনের ভ্যালোসিটি। আসলে ভ্যালোসিটিটা কত সেটা মেজার করা ভেরি টাফ। যদি ইউনিফর্ম ভ্যালোসিটিতে মুভ করতো তাহলে এনে কাউন্ট করা হতো। এখন যদি কাউন্ট করি P = mgh, বিভব শক্তি কাউন্ট করি। এখন হাইট যত বেশি হবে বিভব শক্তি তত বেশি হবে, এনার্জি তত বেশি হবে। এনার্জি যত বেশি হবে এর পেনিট্রেট করবে তত তাড়াতাড়ি। এখন কেউ যদি কাউন্ট করে 30 ইঞ্চি উপর থেকে ফেলতে, তো আমার অনেকবার বলে দেওয়া লাগবে। তাহলে এক কাজ করি, রডের গাইড লেন্থটা গাইড যে রড আছে সেটার লেন্থ আমি আরেকটু বাড়াই দিব। 30 ফিট না 50 ফিট, 30 ইঞ্চি থেকে না 50 ইঞ্চির উপর থেকে ফেলবো। তাহলে আমার খুব কাউন্ট করতে, স্পিড টেস্ট করতে। হ্যালো হ্যালো, জি স্যার। জি স্যার। ওকে, শোনা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখন একজন বললো যে না, দরকার নেই 30 ইঞ্চি উপর থেকে আমি যদি কাউন্ট করি তাহলে অনেকবার বলে দেওয়া লাগবে, অনেক সময় যাবে। তার চেয়ে আমি এক কাজ করি, আমি 50 ইঞ্চি উপর থেকে ফেলবো। ঠিক আছে, 50 ইঞ্চি উপর থেকে ফেলবো, তাহলে আমার বিভব শক্তি বেশি হবে, এনার্জি বেশি হবে, এসপিটি ভ্যালু তাড়াতাড়ি কাউন্ট করা যাবে, মানে তাড়াতাড়ি সয়েল স্যাম্পল এসপিটি টেস্ট তাড়াতাড়ি করা যাবে। ঠিক আছে, তো এই চিন্তা করে যদি রড লেন্থের ফ্যাক্টর কাউন্ট করা হয়, তাহলে সেটার উপরও ফ্যাক্টর কাজ করবে। হ্যাঁ, তো এই সব ফ্যাক্টর গুলো যদি আমি এই ইকুয়েশনে বসাই দিই, বসানোর পরে আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এন। এখন এই এনটা হচ্ছে কি, আমি ফিট থেকে যে এন ভ্যালুটা পাইছি সেটা, মনে করো ফিট থেকে ভ্যালু পাইছে 20, তাহলে আমার ইকুয়াল টু 20। তাহলে এই 20 আমাকে এখানে বসাই দিতে হবে। বসানোর পরে অন্যান্য যে কারেকশন ফ্যাক্টর গুলো সব আছে সব এখানে বসাই দিলাম। তারপরে 0.60 এখানে বসাই দিলাম। বসানোর পরে যে ভ্যালুটা পাবো সেটাই হবে এই কারেক্টেড এন ভ্যালু। অনেক সময় এনসি বলা হয়, আবার অনেক সময় বলা হয় N60, এটাও অ্যাপ্লিকেবল। এনসি অনেক বইতে লেখা দেখবা যে এনসি লেখা আছে, এটাও ভ্যালিড। হ্যাঁ, এটাও ঠিক আছে, এটাও ঠিক। আবার N60 এটাও ঠিক আছে। তাহলে তোমাকে এইভাবে একটা কারেকশন করে নিয়ে আসতে হবে। কারেকশন নিয়ে আসার পরে
তুমি এই যে N60 যে ভ্যালু পাইলা, এই ভ্যালুটাকে এখন কিছু টেবিল বা চার্ট আছে, ওই চার্টে বসায়ে ম্যানিপুলেশন করে তোমাকে ইঞ্জিনিয়ারিং প্রপার্টিজ বা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ডিজাইন করার জন্য যে ভ্যালুগুলো দরকার, সেই ভ্যালুগুলো ওইখান থেকে বের করে নিয়ে আসতে পারবা। আচ্ছা, এই একটা কারেকশন গেল, আরেকটা কারেকশন আছে। এবার আসো। ওকে, স্যার এটাকে N60 বলা হয় কেন? এখানে N60 বলা হয়, কনসিডার করা হয় 60% এফিসিয়েন্সি। কেউ যদি বলে যে N70 বের করেন, তাহলে ওইখানে 0.6 এর জায়গায় 0.7 হয়ে যাবে, বুঝছো? তো 60% এফিসিয়েন্সিটাকেই স্ট্যান্ডার্ড ধরা হয়। যদি কেউ N50 বের করতে চাই, তাহলে 0.6 এর জায়গায় 0.5 বসা দিলেই হবে, জি বুঝছো? স্যার। ওকে, overburden pressure for okay, পরের কারেকশন ফর SPT ভ্যালু ফর overburden pressure for all types of cohesionless soil। এখন এখানে আবার বলছে ওভারবার্ডেন কারেকশন করতে হবে। এখন এখানে কারেকশনটা আবার কি? ওয়াটারের প্রেসার, ডেনসিটি আসবে। ওয়াটারের প্রেসার এখন একটু চিন্তা করো। এখন স্যার এটা কি ওভারবার্ডেন লিখছেন? হ্যাঁ, ওভারবার্ডেন লিখছি। OVRBURDEN, ওভারবার্ডেন। ওভারবার্ডেন প্রেসার ফর অল টাইপস অফ কোহেশনলেস সয়েল। এখন কোশ্চেন হইতে পারে কোহেশনলেস সয়েল, কেউ বলতে পারবা? যদিও গত সেমিস্টারে পড়ানোর কথা ছিল, সেটা তো পড়িয়ে শেষ করতে পারি নাই। আচ্ছা, কোহেশনলেস সয়েল, দুই ধরনের সয়েল, একটা হচ্ছে কোহেসিভ সয়েল। আমার তো মনে হয় ক্লাসে বলছি কোনো একদিন, মনে আছে কি? মনে জি আছে? স্যার। আচ্ছা বলো দেখি, কোহেশনলেস সয়েল আর কোহেসিভ সয়েল, দুইটা টার্ম একটু মনে করতে স্যার পারো কিনা দেখি। হ্যাঁ, স্যার কোহেসিভ সয়েলটা হচ্ছে যে পানির সাথে স্যার পানিটাকে ধরে রাখতে পারে। আর নো মানে নো নো যদি নো আমরা নো নো হয় নাই। স্যার কোয়েশনলেস হচ্ছে স্যার নো স্যান্ডটা নো, ধরে। বেসিক বলতে হবে। যে পানির সয়েলটা থাকে স্যার, কোহেশন কোহেশন বলো। সয়েলটা হচ্ছে স্যার যদি সয়েলের অণুগুলোর মধ্যে যে যদি আকর্ষণটা যদি অন্য কিছুর চাইতে মানে হোমোজেনাস যে প্রোডাক্ট থাকে ওইগুলোর মধ্যে যে যে ওকে আকর্ষণটা ওটা ওকে, যদি হেটারোজেনাসের চাইতে বেশি হয় তাহলে সেটাকে কোহেশন সয়েল বলে, কোহেসিভ সয়েল। আচ্ছা এবার খেয়াল করো, এখানে লেখা আছে কোহেশনলেস সয়েল। কোহেশনলেস সয়েল, লেস একটা ওয়ার্ড আছে এখানে, দেখো খেয়াল করো। এখন কোহেশনের বাংলা কি? কেমিস্ট্রি ল্যাঙ্গুয়েজ বা ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে বলতে একটার সাথে আর একটার আসক্তি, মানে বন্ডিং, তাই বোঝায়, তাই তো? হ্যালো? জি জি স্যার, স্যার। আসক্তি জি স্যার। বোঝায়। জি স্যার। আচ্ছা, মানে একটার সাথে আর একটার বন্ডিং বোঝায়। তারপরে কোহেশনের পরে যেটা যোগ করা আছে কোহেশন লেস, তার মানে আসক্তি নেই, তাই তো? বন্ডিং নেই। এখন এই বন্ডিং লেস সয়েল কেমন? তুমি একটু চিন্তা করো। স্যান্ডি জি সয়েল স্যার। দেখছো? স্যান্ড স্যান্ডের প্রত্যেকটা পার্টিকেল কিন্তু আলাদা আলাদা, একটার সাথে আরেকটার কোনো কানেকশন নেই। দেখছো স্যান্ডের প্রত্যেকটা দানা বা পার্টিকেল গুলো একটার সাথে আরেকটার কোনো বন্ডিং নেই, স্যান্ড। তাহলে কোহেশনলেস সয়েল কোনটা হবে? স্যান্ড বা স্যান্ডি সয়েল। ওকে, আমি আবার লিখতেছি। আরেকটা হচ্ছে কোহেসিভ, লিখো কোহেসিভ সয়েল। কোহেসিভ সয়েল।
স্যার তাহলে কোহেসিভ সয়েলটা তো স্যার ক্লে সয়েল হবে না? হ্যাঁ, কোহেসিভ সয়েল ক্লে সয়েল হবে। ঠিক আছে, হবে। এখন ক্লে সয়েল এই দেখো। এই আচ্ছা, সিও সয়েলটা আঠালো স্যার। বুঝি না, তুমি ক্লিয়ার বলো। হ্যাঁ, কি বলছো? স্যার এই কোহেসিভ সয়েল কি স্যার আঠালো হয় স্যার? আঠালো ঠিক না, আবার আঠালো হয়। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ ঠিক আছে। আঠালো সয়েলে একেবারে কোহেসিভ সয়েল মানে যে আঠালো সয়েল তাও কিন্তু না। আবার ঠিকও আছে, কোহেসিভ সয়েল মানে আঠালো। এখন বিশেষ করে যেটা ক্লে সয়েল আছে, আরো যদি ডিটেলস বলি, দেখো যারা ওই যে মাটির পাত্র নিয়ে কাজ করে না, বিশেষ করে যারা কুমার বলে, মাটির পাত্র নিয়ে কাজ করে। মাটির পাত্র, পুতুল দেখছো অথবা মাটির যে আসবাবপত্রগুলো যেগুলো দেখছো, জিনিসপত্র যেগুলো বানায়, সেইগুলো সয়েলটা কিন্তু একটা পার্টিকেলের সাথে আরেকটা পার্টিকেলের ইন্টারনাল বন্ডিং আছে। বন্ডিং এর কারণেই কিন্তু ও একটা শেপে ট্রান্সফার হয়। যেকোনো একটা পাত্রে তুমি পাত্র বা যেকোনো একটা জিনিস তুমি বানাতে পারো। কিন্তু স্যান্ডি সয়েলের ভিতরে তুমি যদি সারাদিনে পানি চুবাই রাখো, ও কিন্তু একটার সাথে একটা বন্ডিং দিবে না, বন্ডিং হবে না। তাহলে এখন এই কোহেসিভ সয়েলটা কোনটা? যেটা একটা পার্টিকেলের সাথে আরেকটা পার্টিকেলের ইন্টারনাল বন্ডিং আছে। ঠিক আছে? তাহলে এটাকে বলা হবে কোহেসিভ সয়েল। অনেক সময় বলা হয় ক্লে সয়েল। এখন কোহেসিভ সয়েলে শুধুমাত্র সি এর ভ্যালু থাকবে। কোহেশন লস সয়েলে শুধুমাত্র ফাই এর ভ্যালু থাকবে। এখন এই কোহেশন লস স্যান্ডের শুধুমাত্র ফাই, এই যে দিস ইজ দ্য সাইন অফ ফাই। আর কোহেসিভ সয়েলে শুধুমাত্র থাকবে সি। ঠিক আছে, এরকম সি থাকবে। সি প্যারামিটার ইন্ডিকেট করে, যেটাকে আমরা বলি কোহেশন। এখন যদি কোনো সয়েলে সি এবং ফাই দুইটা ভ্যালুই শো করে ডিরেক্ট শেয়ার টেস্টে বা ট্রাইক্সিয়াল শেয়ার টেস্টে, বা ট্রাইক্সিয়ালের একেবারে ভিতরের পার্ট আছে ইউ আনকনসলিডেটেড আনড্রেন টেস্ট, তাহলে সেই সয়েলটাকে সি5 সয়েল বলা হবে। যদি কোনো সয়েলে শুধুমাত্র ফাইয়ের ভ্যালু শো করে, বিশেষ করে স্যান্ডি সয়েল, সেটাকে আমরা বলি কোহেশনলেস সয়েল অথবা ফাই সয়েল। আবার যদি কোনো সয়েল শুধুমাত্র সি এর ভ্যালু শো করে, সেটাকে বলে কোহেসিভ সয়েল অথবা সি সয়েল অথবা কেলে সয়েল। আর যদি কোনো সয়েল সি এবং ফাই দুইটা ভ্যালুই শো করে, তখন ওটাকে বলি সি5 সয়েল। আচ্ছা, তো এখন আমি যে টপিকসটা পড়াচ্ছি সেটা হচ্ছে কোহেশনলেস সয়েল, মানে স্যান্ডি সয়েলের জন্য অ্যাপ্লিকেবল। সেই সেই সেইটা আমার যদি এই ধরনের সয়েলের ভিতরে এসপিটি ভ্যালু হয়, তাহলে সেখানে কিভাবে কারেকশন হবে। এখন এখানে ওভারবার্ডেন কারেকশনের যে বিষয় যেটা বলা হচ্ছে, এখন ওভারবার্ডেন কি জিনিস একটু খেয়াল করো। ওকে, দিস ইজ গ্রাউন্ড লেভেল। হুম।
ওকে, তাহলে যেখানে ছিলাম এখন ওভারবার্ডেন কারেকশন। এখন ওভারবার্ডেনটা কেমন হবে? আচ্ছা, এখানে ওয়াটার টেবিল আছে, এখানে গ্রাউন্ড লেভেল। তো তুমি এটা মনে করো যে এখান থেকে এটা 10 ফিট, এখান থেকে এটুকু গ্রাউন্ড লেভেল, এখানে চলে গেল এটুকু 10 ফিট, তারপরে এখান থেকে আরো চলে গেল 20 ফিট। এই লেভেল বরাবর এখানে একটা এসপিটি ভ্যালু হলো। আচ্ছা, দেখা যাচ্ছে না মনে হয়। ওকে, আবার আবার খেয়াল করো। এখন এখানে গ্রাউন্ড লেভেল, তারপরে গ্রাউন্ড লেভেল থেকে 10 ফিট নিচে যায় ওয়াটার টেবিল। এখন ওয়াটার টেবিলের নিচে 20 ফিট ডেপথে যায় এখানে একটা এসপিটি ভ্যালু টেস্ট করলাম। এসপিটি ভ্যালু, এখন যদি এসপিটি ভ্যালু টেস্ট করি তাহলে তোমাকে এখন কারেকশন করতে হবে যে ওয়াটারের যে প্রেসার। আচ্ছা, ওয়াটার প্রেসার দেয় কিভাবে দেখি একটু মনে আছে কিনা। ইফেক্টিভ প্রেসার, পোর ওয়াটার প্রেসার মনে আছে, বলতে পারবো কেউ? আমার তো মনে হয় পড়ানো হয় নাই আগের সেমিস্টারে। প্রেসার, ওয়াটারের প্রেসার কাজ করবে, আরেকটা প্রেসার কাজ করবে। এখন হাইট যত বেশি হবে এই সয়েলের উপরে প্রেসার, অলরেডি প্রেসার আছে। আচ্ছা, একটু ডিপলি চিন্তা করো। একটু সবাই শুনতেছো? হ্যালো, জি স্যার। ওকে, একটু ডিপলি চিন্তা করো। ডিপলি চিন্তা করতে বলতেছি, এখন আমি যদি এখানে এসপিটি ভ্যালু করি তাহলে এর উপরে মনে করো যে 2 ফিট সয়েল আছে। এখন এই 2 ফিট সয়েলের যে প্রেসার সেটা এখানে আছে। সেই প্রেসার যদি বাইরে যায় তাহলে এখানকার ডেনসিটি আস্তে আস্তে ইনক্রিজ হবে না? সয়েলের প্রেসার যত বাড়বে নিচের দিকে প্রেসার কি হবে? আস্তে আস্তে ইনক্রিজ করবে না? আচ্ছা, জি স্যার। এখানে মনে করো যে একটা সয়েল আছে। এখন ডেনসিটি এখানে বেশি হবে না এখানে বেশি হবে? যত ডেপথ বাড়তে থাকবে সয়েলের ডেনসিটি তত বেশি হবে। কারণ বেশি হবে কারণ কি? এখন এটা যদি সয়েলের পার্টিকেল হয়, এই পার্টিকেলের উপরে যে সয়েলের স্যাম্পল আছে, অন্যান্য সয়েল আছে, সেই সয়েলটা এই সয়েল স্যাম্পলের উপরে কি করবে? এই সয়েল পার্টিকেলের উপরে প্রেসার ক্রিয়েট করবে। হাইট যত বেশি হবে প্রেসার তত বেশি হবে। এই হাইট বেশি হওয়ার কারণে একটা যে প্রেসার ক্রিয়েট হলো এই সয়েল স্যাম্পলটার উপরে, এসপিটি ভ্যালু টেস্ট করার আগেই সে একটা এক্সট্রা প্রেসার পেয়ে গেছে। এই এক্সট্রা প্রেসারের কারণে তার ডেনসিটি থাকবে বেশি। আর এদিকে যদি হাইট যত কমতে থাকবে তার ডেনসিটি তত কম থাকবে। ঠিক আছে? এখন যেখানে ডেনসিটি কম আর যেখানে ডেনসিটি বেশি, একই লেভেল বরাবর যদি আমি এসপিটি ভ্যালু টেস্ট করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে যে ভ্যালুটা দিচ্ছে সে ভ্যালুটা আছে, এখানকার ভ্যালু বেশি আছে। কারণ কি? এখানেও সেম ডেনসিটি, এখানেও সেম ডেনসিটি, কিন্তু এই যে আরেকটা প্রেসার কাজ করবে ওয়াটারের প্রেসার। ওয়াটারের প্রেসার ভ্যারি করার কারণে সেম ডেনসিটি হওয়া সত্ত্বেও এসপিটি ভ্যালু ভ্যারি করবে। বুঝছো? এখানেও ডেনসিটি সমান, এখানেও ডেনসিটি যদি সমান হয়, সেখানে যদি ওয়াটার টেবিলের নিচে থাকে এখানকার ভ্যালু, দেখা যাচ্ছে যে সেম ডেনসিটির ম্যাটেরিয়াল এখানেও সেম, এখানেও সেম, কিন্তু আমি এসপিটি কালেক্ট করতেছি ওয়াটার টেবিলের নিচে, মানে ওয়াটারের একটা এক্সট্রা প্রেসার আছে। এখন এই প্রেসারের কারণে এখানে এসপিটি ভ্যালু দিবে বেশি। দুই জায়গায় সেম সেম ডেনসিটি, তাহলে আমাকে কি করতে হবে? ওয়াটারের প্রেসারের কারণে যে কারেকশন হবে সেই কারেকশনটা কমপ্লিট করে নিতে হবে। সেটাকে অনেক সময় বলা হয় ওভারবার্ডেন কারেকশন। এখন এই ওভারবার্ডেন কারেকশন কিভাবে আবিষ্কার হলো? 1957 সালে গিবস অ্যান্ড হল্টস, নামটা লিখে রাখতে পারো, গিবস অ্যান্ড হল্টস। 1957 সাল ওই সর্বপ্রথম এটা সামনে নিয়ে আসলো যে না, যে দুইটা
সয়েল স্যাম্পলের সেম ডেনসিটি যদি একটা স্যাম্পল কালেক্ট করার সময় এসপিটি ক্যালকুলেশন করার সময় বা টেস্ট করার সময় ওটা যদি ওয়াটার টেবিলের নিচে থাকে তাহলে যে ওয়াটার টেবিলের যে ইফেক্ট এবং সয়েলের ওভারবার্ডেনের যে প্রেশার সেটা ইফেক্ট কাউন্ট হবে এবং এসপিটি ভ্যালু ভ্যারি করবে। তো ওনার ভাষ্য মতে একটা ডেনসিটির ইফেক্ট উনি কনসিডার করলেন। আচ্ছা, এখন এই ডেনসিটি কালেক্ট করার পরে উনি একটা ইকুয়েশন দাঁড় করালেন। সেই ইকুয়েশনটা কি? এখন n ইকুয়াল টু n ভাগ 50 p ভাগ 10। ওকে, এখন দেখা যাচ্ছে? আচ্ছা, আরেকটু সুন্দর করে লিখি। জি স্যার। NC তে কারেক্টেড সিম্পল n তে ফিল্ড n ভ্যালু ব্র্যাকেটে 50 ভাগ p প্লাস 10। ওকে, এখন এখানে যে p তে বলা আছে ইফেক্টিভ ওভার বার্ডেন প্রেশার not exceeding 40 psi। উনি একটা ক্যালকুলেশন বের করলেন, বের করার পরে বললেন যে যেহেতু ওভারবার্ডিং কারেকশন করতে হবে তাহলে এই ভ্যালুটা আমাকে ইয়ে করা লাগবে, ডেনসিটির একটা ইফেক্ট আছে সেটা কাউন্ট করা লাগবে বা ওয়াটারের ইফেক্ট আছে সেটা কাউন্ট করা লাগবে। অ্যাপ্লিকেশন দাঁড় করালেন। এখন এনসি তে কারেক্টেড এন ভ্যালু, এন তে ফিল্ড এন ভ্যালু আর পি তে ইফেক্টেড ওভারবার্ডিং প্রেশার সেটা উনি বললেন 40 psi। কোনো অবস্থায় 40 psi এর এক্সিড করা যাবে না। এখন কোশ্চেন হলো 40 psi এক্সিড করা যাবে না। এখন যদি 40 psi এক্সিড করে যায় তাহলে তারপরের ভার্সনে যেতে হবে। পি কিটল 1900 তার অনেক পরের বছরে পি কিটল নামে একজন সায়েন্টিস্ট আর একটা কারেকশন করলেন। সেই কারেকশন অনুযায়ী তোমাকে আবার সলভ করা লাগবে। তো আমি একেবারে ইনিশিয়াল যে ভার্সনটা ছিল সেটা সলভ করাচ্ছি। আচ্ছা, তো এখন এটা একটু প্রবলেম কি? আচ্ছা, আমি পড়াচ্ছি পেজ নাম্বার 39, বইয়ের রেফারেন্স আছে ফাউন্ডেশন ডিজাইন ওয়াইএনসি ট্যাং এর বইয়ের 39 নাম্বার পেজে একটা প্রবলেম আছে সেটা আমি পড়াচ্ছি। আচ্ছা, এখন প্রবলেম একটা কি ছিল? দিস ইজ দা গ্রাউন্ড লেভেল থেকে 10 ফিট বিলো স্যার বইয়ের নাম কি বলছিলেন? ফাউন্ডেশন ডিজাইন ওয়াইএনসি ট্যাং-এর বই। হ্যাঁ, ওকে, তাহলে এখন এটা একটু খেয়াল করো। সেটা হচ্ছে দিস ইজ দ্য গ্রাউন্ড লেভেল থেকে 30 ফিট ডেপথে একটা এসপিটি কালেক্ট করা হলো, যেটার এসপিটির ভ্যালু হচ্ছে 12। এই যে এখানে বলা আছে 12, এটা আমি লিখছি। এখন এই ভ্যালুটা কারেক্ট করতে হবে। এখন কারেক্ট করতে যায় যদি আমার প্রেসারের ভ্যালু আছে এখানে দিস ইজ দ্য সাইন অফ ওয়াটার টেবিল 10 ফিট ডেপথে। তো এখন এখানকার প্রেসারটা কত সেটা আগে আমাকে কাউন্ট করে আসতে হবে। এখন পি এর ভ্যালু কত হবে? পি ইকুয়াল টু 20 ইন্টু 10 20 ইন্টু 110, তারপরে
এখানে তো গামা স্যাচুরেটেড ইউনিট ওয়েট দেওয়া আছে, তাহলে আমাকে সেটাকে ইফেক্টিভ প্রেসার করতে হবে। এখন ইফেক্টিভ প্রেসার সমান সমান গামা প্রাইম ইন্টু 10। এখন গামা প্রাইম সমান সমান গামা স্যাট মাইনাস গামা ডাব্লু, তাহলে কত আসে 20 ইন্টু 110। গামা সেটের ভ্যালু আসছে কত 130.5 মাইনাস পানির ইউনিট ওয়েট কত 63.5। ওকে, একটা লিখলাম, ভুল হইতে পারে, ইন্টু 10। তাহলে টোটাল প্রেসার কত আসে? টোটাল প্রেসার, হ্যাঁ একজন ক্যালকুলেশন করো। হ্যাঁ একজন ক্যালকুলেশন করো একটু। ক্যালকুলেশন করছো? হ্যালো, স্যার 2900। 2900 কি হবে এটা? ইউনিট কি হবে? স্যার 2900, 20,000 না স্যার। 2900 ইউনিট কি হবে? ইউনিট কি হবে? ইউনিট কি হবে? এত সময় লাগার কথা না। স্যার পিএসআই হবে স্যার। কিভাবে তুমি বুঝে বলো? স্যার পাউন্ড পার স্কয়ার ফিট হবে। জি স্যার। এইটুকু বলতে এত সময় লাগার কথা না। ওকে, এইখানে যে ইউনিট সেটা বলা আছে ইন পিএসআই। পি এর ভ্যালু অবভিয়াসলি পিএসআই তে কনভার্ট করে বসাতে হবে। সে কি পার ফিট স্কয়ার বা পাউন্ড পার ফিট স্কয়ার নিবে না, ওনলি পিএসআই নিবে। হ্যাঁ, দিস ইজ দ্য ওনলি ভ্যালিড ফর পিএসআই। তাহলে এখন যদি পিএসআই আমি এখানে বসাই, তাহলে এটাকে আমাকে পিএসআই তে কনভার্ট করে নিতে হবে। এবার পিএসআই তে পাউন্ড পার ফিট স্কয়ার আছে, পাউন্ড পার ইঞ্চ স্কয়ার করো। হ্যাঁ করো করো। হ্যাঁ করো, কি অবস্থা আছে? কত পিএসআই হয় তুমি বলো? কি বলে, এত সময় লাগার কথা না তো। বলো বলো। স্যার 20.13 পিএসআই। স্যার 20.13। 20.13। হ্যাঁ কত আসে? 20.13 psi। ওকে, বাট নট এক্সিডিং 40 psi। যদি 40 psi এক্সিড করে চলে যায়, তাহলে এই ইকুয়েশন ভ্যালিড না। এই ইকুয়েশন দিয়ে কাজ হবে না, তখন অন্য ইকুয়েশনে যেতে হবে। আচ্ছা, সেটার গ্রাফ আমি দেখাচ্ছি। তাহলে এখানে তুমি বসাও, এই ইকুয়েশনে বসাও n ইকুয়াল টু n 50 p ভাগ 10। তাহলে n এর ভ্যালু কত? 12। স্যার একটু উপরে তুলতে হবে খাতা। ওকে, 50 p এর ভ্যালু আছে 20.13 ভাগ 10, কত আসে? কত আসে? কত আসে এটা? $19.913। 19.91
এইভাবে ইউজ করলে হবে না, এটাকে ধরে নিতে হবে 19। যতটা কম ধরতে পারো ততটাই সেভ নাম্বার করতে স্যার। পারবে। এসপিটি ভ্যালু, কারেক্টেড এসপিটি ভ্যালু, নাম্বার কোথায় পেলা? নাম্বার তো না, কারেক্টেড এসপিটি ভ্যালু। আচ্ছা, আগের ভ্যালু ছিল কত? 12, কারেকশন করার পরে হয়ে গেল কত? কারেকশন করার পরে কত হলো? 19। তাহলে প্রেসারের একটা ইফেক্ট আছে। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে, একটু সবাই মন দিয়ে শোনো। আচ্ছা স্যার, এখানে 19.9 হওয়ার পরে আমরা হচ্ছে যে না, মানে 19 কেন লিখছি? 20 লেখার কথা আচ্ছা, না? এইখানে যদি 20 ধরি, এখন এই 20 ভ্যালু ইন্ডিকেট করে সয়েলের স্ট্রেংথ। ঠিক আছে, এখন যদি আমি 20 ধরে দেই, মাঝখানে একটু ল্যাকিংস থাকে না, অ্যাকচুয়ালি কিন্তু 20 না। আর এখন আমি সেফ সাইডে থাকার জন্য আমি যদি 19 ধরে দেই, তা ইন্ডিকেট করে যে সয়েলের স্ট্রেংথ কম ইন্ডিকেট করে। তাহলে আমার হাতে আরো এক্সট্রা কিছু আছে, ফ্যাক্টর অফ সেফটির জন্য এইটুকু পরিমাণ আছে, তাহলে ইজিলি আমি ডিজাইন করতে পারবো। এখন যদি আমি এখানে 20 ধরে দিই, তাহলে আমার কিছু ল্যাকিংস থাকে। তাহলে ল্যাকিংস থাকে বলতে, যেটা না তার চেয়ে আমি বেশি বলে দিলাম, তার মানে যতটুকু স্ট্রেংথ তার চেয়ে আমি বেশি স্ট্রেংথ কনসিডার করছি, তাহলে কিন্তু হবে না। আমাকে ধরতে হবে কোনটা? যেটা লোয়ার, হ্যাঁ, লোয়ার কনসিডার করতে হবে। যতটা কম ধরতে পারবা এসপিটি ভ্যালু, তুমি ততটা সেফ সাইডে থাকতে পারবা ডিজাইন করার সময়। ওকে, ওকে স্যার। আচ্ছা, এখানে আমার কিছু কোশ্চেন আছে। এখানে দুটো কথা আছে, একটা হচ্ছে এনসি আর একটা হচ্ছে এন। এই কেশনে দেখো, এখানে এন এর ভ্যালু ছিল 12, কারেকশন করার পরে হয়ে গেছে কত? 20। কোথায় ছিল 12 আর, হ্যাঁ 19, সরি 19। আগে ছিল 12, পরে কারেকশন করার পরে হয়ে গেছে, আবার একটু লিখি, আবার এখানে লিখি এনসি আর এন। আগে ছিল কত? 12, পরে হয়ে গেছে 19। এখন কোনো অবস্থায় যদি এই এনসির ভ্যালু এন এর ভ্যালুর ডবল অথবা ডবলের বেশি হয়ে যায়, তাহলে কিন্তু ইউজ করা যাবে না, এনসির ভ্যালু ইউজ করা যাবে না। আমার কোশ্চেন অ্যান্সার বুঝতে পারছো? আবার বলেন স্যার, বুঝি নাই। যদি এই এন এর ভ্যালু এখন তো 12 আছে, হ্যাঁ, যদি কোনো অবস্থায় এই এনসির ভ্যালু এখানে 12 আছে, 24 অথবা 24-এর বেশি হয়ে যেত, তাহলে আমি এটা ডিরেক্টলি আর ডিজাইন পারপোজে ইউজ করতে পারতাম না। তখন একটা ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করা লাগবে। সেই ফ্যাক্টর অফ সেফটির ভ্যালু হইবে অ্যাবসলিউটলি 2 হবে। যদি ডবলের সমান অথবা ডবলের বেশি হয়ে যায়, তাহলে আমি আর ইউজ করতে পারবো না, বুঝছো? তখন আমার একটা সেফটি ফ্যাক্টর দিয়ে ভাগ দিয়ে তখন এই এনসির ভ্যালুটাকে ইউজ করতে হবে। বোঝাতে পারলাম? এনসি গ্রেটার দেন অর ইকুয়াল টু এন, যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে দেয়, তখন এই এনসির ভ্যালুটাকে, যে এনসির ভ্যালু পাবো সেটাকে আমাকে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দিয়ে সেটা হবে 2 দিয়ে ভাগ দেওয়ার পরে যে ভ্যালু পাবো সেটা আমাকে ইউজ করতে হবে। কন্ডিশন বুঝতে পারলাম? হ্যালো, জি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি একটা যে ফিগার থেকে সলভ করছি সেটা একটু দেখো। স্যার ফ্যাক্টর অফ সেফটি কত? 2। আচ্ছা, পেজ নাম্বার 39 ট্যাংয়ের বই। ওকে, এখন এখানে দেখো গ্রাফ দেওয়া আছে 40 psi, 20 psi, 0 psi। 40 psi এর পরে কত লাইন আছে সেটা কিন্তু দেওয়া নেই, তাহলে এই ইকুয়েশন অনলি ভ্যালিড ফর 40 psi ম্যাক্সিমাম। এক্সেপ্ট করে গেলেই এই ইকুয়েশন আর ভ্যালিড না। এখন এন এর ভ্যালু ছিল, ফিল্ডের এন এর ভ্যালু ছিল 12, ঠিক আছে? তাহলে এখানে দেখো, এখানে 12 সে ইউজ করছে লাইন নিয়ে আসার পরে, ঠিক আছে? 20 psi বরাবর যাওয়ার পরে এখান থেকে একটা ভ্যালু সে বের করছে, এখানে এসে মিট করে, এই ঘরে যেহেতু পড়ছে, তাহলে ও বলতেছে এটা হচ্ছে মিডিয়াম ডেন্সের স্যান্ড।
বুঝছো? মিডিয়াম কোয়ালিটি সয়েল প্রোফাইল আছে মিডিয়াম। যদি আরো এদিকে সরে আসতো বা এদিকে যেত তাহলে ভেরি ডেন্স বা ভেরি লুজ এইভাবে সে কাউন্ট করতো। তো এটা একটু ফিগারটা একটু বই থেকে দেখে নিও, বুঝছো? ফিগারটা একটু বই থেকে দেখে নিও। তো ঠিক আছে, আজকে মনে হয় এখানে এই পর্যন্তই। আর নেক্সট ক্লাস হবে সোমবার, বুঝছো? নেক্সট ক্লাস আবার সোমবারে নেবে স্যার ইনশাল্লাহ। ড্রয়িং গুলা একটু করাই দিবেন? আবার বলো, আমি শুনি নাই। স্যার এই উপরে যে ড্রয়িং গুলা করছেন লাল পেন দিয়ে আর কি, এটা একটু সরায় দেন। ওকে, ভেরি গুড। ঠিক আছে, তুমি বই থেকে দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই। আমি বই থেকে প্রবলেম করেছি, বই থেকে সলভ করেছি। হ্যাঁ বলো, কি করছেন? ওকে ওকে। না স্যার কোনো কোশ্চেন না, মানে এটা ক্লিয়ার থাকা অবস্থায় দেখার জন্য। মানে তুমি স্ক্রিনশট নিতে যাচ্ছ, বই নাই তোমার কাছে? হ্যালো, ট্যাগের বই নাই? ছাত্রদের জি অবস্থা, না এরা স্যার, বই, এই বইটা নাই। ছাত্ররা বই কিনতে চায় না, সমস্যা হচ্ছে এটাই সমস্যা। সব অনলাইন থেকে কালেক্ট করতে যাবে স্যার অথবা। আমি এখন এমন জায়গায় আছি বই কিনতে পারবো না। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো ঠিক আছে, আর একটা গুড নিউজ, সেটা আছে হয়তো ডিসেম্বরের 1 তারিখে ক্যাম্পাসে একটা নতুন লোগো পাইতে যাইতেছে। আর নতুন লোগো উদ্বোধন হবে হয়তো ডিসেম্বরের 1 তারিখে। তো সেটা তোমরা দেখো, এটাই। তো সবার জন্য শুভকামনা, ভালো স্যার থাকো। সেই উপলক্ষে ক্যাম্পাস খুলে দিবে? ক্যাম্পাস খোলার মালিক শুধু শিক্ষামন্ত্রী আর শেখ হাসিনা, আর কারোর অধিকার মানে কথা বলার একটি, বুঝছো? ক্যাম্পাস খোলার সম্ভাবনা দেখতেছি না। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে। আর শোনো, আসসালামু আমি আলাইকুম। আজকে অ্যাটেন্ডেন্স আজকে নিলাম না, মাত্র 33 জন। আর এরপরে যদি ধরা খাও কোনোদিন, তাহলে কিন্তু অবস্থা আবার খারাপ হয়ে যাবে। আজকে ছেড়ে দিলাম, যাও। তো ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।